নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপেক্ষিতা গল্পটি নিয়ে এসেছি আপনাদের জন্যে। তাহলে শুরু করি। পথে যেতে যেতেই তার সঙ্গে আমার পরিচয়। সে বোধহয় বাংলা 2 কি 3 সালের কথা। নতুন কলেজ থেকে বার হয়েছি, এমন সময় বাবা মারা গেলেন। সংসারের অবস্থা ভালো ছিল না। স্কুল মাস্টারি নিয়ে গেলুম হুগলি জেলার একটা পাড়া গায়ে। গ্রামটির অবস্থা একসময় খুব ভালো থাকলেও আমি যখন গেলাম তখন তার অবস্থা খুবই শোচনীয়। খুব বড় গ্রাম, অনেকগুলি পাড়া। গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বোধহয় 1 ক্রোশেরও ওপর। প্রাচীন আম কাঁঠালের বনে সমস্ত গ্রামটি অন্ধকার। আমি ও গ্রামে থাকতুম না। গ্রাম থেকে প্রায় 1 মাইল দূরে সে গ্রামের রেল স্টেশন। স্টেশন মাস্টারের একটি ছেলে পড়ানোর ভার নিয়ে সেই রেলের PWD এর একটা পরিত্যক্ত বাংলোয় থাকতুম। চারদিকে নির্জন মাঠ, মাঝে মাঝে তাল বাগান। স্কুলটি ছিল গ্রামের ও প্রান্তে। মাঠের মধ্যে নেবে হেঁটে যেতুম প্রায় 1 ক্রোশ। একদিন বর্ষাকাল, বেলা 10টা প্রায় বাজে। স্কুলে যাচ্ছি। সোজা রাস্তা দিয়ে না গিয়ে একটু শীঘ্র যাবার জন্য পাড়ার ভেতর দিয়ে একটা রাস্তা নেমে গিয়েছে, সেইটে দিয়ে যাচ্ছি। সমস্ত পথটা বড় বড় আম কাঁঠালের ছায়ায় ভরা। একটু আগে খুব এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল। আকাশ মেঘে আচ্ছন্ন ছিল। গাছের ডাল থেকে টুপ টুপ করে বৃষ্টির জল ঝরে পড়ছিল। একটা জীর্ণ ভাঙা ঘাটওয়ালা প্রাচীন পুকুরের ধার দিয়ে যাচ্ছি। রাস্তাটা সেখান দিয়েই। সেই সময় কি একটি স্ত্রীলোক, খুব টকটকে রংটা, হাতে বালা অনন্ত, পরনে চওড়া লালপাড় শাড়ি, বয়স 24-25 হবে, পাশের একটা সরু রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে উঠলেন আমার সামনের রাস্তায়। বোধহয় পুকুরের দিকেই যাচ্ছিলেন। আমায় দেখে ঘোমটা টেনে পথের পাশে দাঁড়ালেন। আমি পাশ কাটিয়ে জোরে জোরে চলে গেলুম। আমার এখন স্বীকার করতে লজ্জা হয়, কিন্তু তখন আমি ইউনিভার্সিটির সদ্যপ্রসূত গ্র্যাজুয়েট, বয়স সবে 20, অবিবাহিত। সংস্কৃত কাব্য সাহিত্যের পাতায় পাতায় যেসব তরলিকা, মঞ্জুলিকা, বাসন্তী, উজ্জয়িনী বাসিনী, অগুরু বাস, মোদিত কেশা তরুণী, অভিসারিকার দল, তারা, আর তাদের সঙ্গে ইংরেজি কাব্যের কত অ্যালথায়, কত জেনেভি, থিওসেবিয়া, তাদের নীল নয়ন আর তুষার ধবল কোমল বাহুবল্লী নিয়ে আমার তরুণ মনের মধ্যে রাত দিন একটা সুমিষ্ট কল্পলোকের সৃষ্টি করে রেখেছিল। তাই সেদিন সেই সুশ্রী তরুণী রূপ, তার বালা অনন্ত পড়া, অনাবৃত হাত দুটির সুঠাম সৌন্দর্য, আর সকলের ওপর তার পরনের শাড়ি দ্বারা নির্দিষ্ট তার সমস্ত দেহের একটা মহিমান্বিত সীমারেখা আমাকে মুগ্ধ এবং অভিভূত করে ফেললে। আমার মনের ভেতর এক প্রকারের নূতন অনুভূতি, আমার বুকের রক্তের তালে তালে সেদিন একটা নূতন স্পন্দন আমার কাছে বড় স্পষ্ট হয়ে উঠল। বিকেল বেলা রেল লাইনের ধারে মাঠে গিয়ে চুপ করে বসে রইলুম। তালবাগানের মাথার উপর সূর্য অস্ত যাচ্ছিল। বেগুনি রঙের মেঘগুলো দেখতে দেখতে ধূসর হয়ে পরে আবার কালো হয়ে উঠতে লাগলো। আকাশের অনেকটা জুড়ে মেঘগুলো দেখতে হয়েছিল যেন একটা আদিম যুগের জগতের উপরিভাগের বিস্তীর্ণ মহাসাগর। দিন কেটে গিয়ে রাত হলো। বাসায় এসে কিডস পড়তে শুরু করলুম। পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি। মাটির প্রদীপের বুক পুড়ে উঠে প্রদীপ কখন নিভে গিয়েছে। অনেক রাত্রে উঠে দেখলাম বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে, আকাশ মেঘে অন্ধকার। তার পরদিনও পাড়ার ভেতর দিয়ে গেলুম। সেদিন কিন্তু তাকে আর দেখতে পেলুম না। আসবার সময়ও সেখান দিয়েই এলুম, কাউকে দেখলুম না। পরদিন ছিল রবিবার। সোমবার দিন আবার সেই পথ দিয়েই গেলুম। পুকুরটার কাছাকাছি গিয়েই দেখি যে তিনি জল নিয়ে ঘাটে সিঁড়ি বেয়ে উঠছেন। আমায় দেখে ঘোমটা টেনে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমার বুকের রক্তটা যেন দুলে উঠল। খুব জোরে হেঁটে বেরিয়ে গেলুম। রাস্তার বাঁকের কাছে গিয়ে ইচ্ছে আর দমন করতে না পেরে একবার পিছন ফিরে তাকালুম। দেখি তিনি ঘাটের ওপর ঘোমটা খুলে কৌতূহলী নেত্রে আমার দিকেই চেয়ে রয়েছেন।
আমি চাইতেই ঘুমটা আবার টেনে দিলেন। ওপরের পথটা ছেড়েই দিলুম এবারে। পুকুরের পথ দিয়েই রোজ যাই। 2-1 দিন পরে আবার একদিন তাকে দেখতে পেলুম। আমার মনে হলো সেদিনও তিনি আমায় একটু আগ্রহের সঙ্গেই যেন লক্ষ্য করলেন। এইভাবে 15-20 দিন কেটে গেল। কোনো দিন তাকে দেখতে পাই, কোনো দিন দেখতে পাই না। আমার কিন্তু বেশ মনে হতে লাগলো তিনি আমার প্রতি দিন দিন আগ্রহান্বিতা হয়ে উঠছেন। আজকাল ততটা ত্রস্তভাবে ঘুমটা যেন দেন না। আমারও যে কি হলো, তার দেহের একটা শান্ত কমনীয়তা আমায় দিন দিন যেন অক্টোপাসের মতো জড়িয়ে ফেলতে লাগলো। একদিন তখন আশ্বিন মাসের প্রথম, শরৎ পড়ে গিয়েছে। নীল আকাশে সাদা সাদা লঘু মেঘখণ্ড উড়ে যাচ্ছে। চারদিক খুব রৌদ্র ফুটে উঠেছে। রাস্তার পাশের বনকচু ভাঁটশেওড়া কুচলতার ঝোপ থেকে একটা কটু তিক্ত গন্ধ উঠছে। শনিবার সকাল সকাল স্কুল থেকে ফিরছি। রাস্তা নির্জন। পুকুরটার পথ ধরেছি। একদল ছাতারে পাখি পুকুরের ওপারে ঝোপের মাথায় কিচকিচ করছিল। পুকুরের জলে নীল ফুলের দলগুলো রৌদ্র তাপে মুড়ে ছিল। আমি আশা করিনি এমন সময় তিনি পুকুর ঘাটে আসবেন, কিন্তু দেখলুম তিনি জল ভরে উঠে আসছেন। এর আগে 4-5 দিন তাকে দেখিনি। হঠাৎ কি মনে হলো একটা বড় দুঃসাহসের কাজ করে বসলুম। তার কাছে গিয়ে বললুম, দেখুন, কিছু মনে করবেন না আপনি। আমি এখানকার স্কুলে কাজ করি। রোজ এই পথ দিয়ে যেতে যেতে আপনাকে দেখতে পাই। আমার বড় ইচ্ছে করে। আপনি আমার বোন হবেন? আমি আপনাকে বৌদি বলবো? আমি আপনার ছোট ভাই, কেমন তো? তিনি আমার কথার প্রথম অংশটায় হঠাৎ চমকে উঠলেন, কেমন যেন জড়সড় হয়ে উঠলেন। দ্বিতীয় অংশটায় তার সে চমকানো ভাবটা একটু দূর হলো। ঘোড়া কাঁখে নিচু চোখে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমি যুক্ত করে প্রণাম করে বললুম, বৌদিদি, আমার ইচ্ছা আপনাকে পূর্ণ করতে হবে। আমাকে ছোট ভাইয়ের অধিকার দিতেই হবে আপনাকে। তিনি ঘোমটা অর্ধেকটা খুলে একটা স্থির শান্ত দৃষ্টিতে আমার দিকে চাইলেন। সুশ্রী মুখ যে আমি কখনো দেখিনি তা নয়, তবুও মনে হলো তার ডাগর কালো চোখ দুটির শান্ত ভাব আর তার ঠোঁটের নিচের একটা বিশেষ ভাঁজ, এই দুটিতেই মিলে তার সুন্দর মুখের গড়নে এমন এক বৈচিত্র্য এনেছে যা সচরাচর চোখে পড়ে না। খানিকক্ষণ দুজনেই চুপ করে রইলুম। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়? আনন্দে সারা গা কেমন শিউরে উঠল। বললুম, কলকাতার কাছে, 24 পরগনা জেলায়, এখানে স্টেশনে থাকি। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? তিনি বললেন, তোমার বাড়িতে কে কে আছেন? বললুম, এখন বাড়িতে শুধু মা আর 2টি ছোট ছোট ভাই আছে। বাবা এই 2 বৎসর হলো মারা গিয়েছেন। তিনি একটু যেন আগ্রহের সুরে বললেন, তোমার কোনো বোন নেই? আমি বললুম, না, আমার 2জন বড় বোন ছিলেন, তারা অনেক দিন মারা গিয়েছেন। বড়দি যখন মারা যান তখন আমি খুব ছোট। মেজদি আজ 5-6 বছর মারা গিয়েছেন। আমি এই মেজদিকেই জানতুম। তিনি আমায় বড় ভালোবাসতেন। তিনি আমার চেয়েও 6 বছরের বড় ছিলেন। তার দৃষ্টি একটু ব্যথাকাতর হয়ে এলো। জিজ্ঞাসা করলেন, তোমার মেজদি থাকলে এখন তার বয়স কত হতো? বললুম, এই 26 বছর। তিনি একটু মৃদু হাসির সঙ্গে বললেন, তাই বুঝি ভাইটির আমার একজন বোন খুঁজে বেড়ানো হচ্ছে, তাই না? কি মিষ্টি হাসি, কি মধুর শান্ত ভাব। মাথা নিচু করে প্রণাম করে তার পায়ের ধুলো নিয়ে বললুম, তাহলে ভাইয়ের অধিকার দিলেন তো আপনি? তিনি শান্ত হাসিমাখা মুখে চুপ করে রইলেন। আমি বললুম, বৌদি, আমি জানতুম আমি পাবো। আগ্রহের সঙ্গে খুঁজলে ভগবানও নাকি ধরা দেন। আমি একজন বোন অনায়াসে পাবো। আচ্ছা, এখন আসি। আপনি কিন্তু ভুলে যাবেন না বৌদি, আপনার যেন দেখা পাই। রবিবার বাদে আমি 2 বেলাই এ রাস্তা দিয়ে যাই। আমার মাঠের ধারে তাল বাগানটার পাখিগুলো রোজই সকাল বিকাল ডাকে। একটা কি পাখি তার সুর খাদ থেকে ধাপে ধাপে তুলে একেবারে পঞ্চমে চড়িয়ে আনে। মন যেদিন ভারী থাকে সেদিন সে সুরের উদাস মাধুর্য প্রাণের মধ্যে কোনো সাড়া দেয় না। তার পরদিন বৌদির সঙ্গে দেখা হলো ছুটির পর বিকেলবেলা। বৌদিটি যেন চাপা হাসির সুরে জিজ্ঞাসা করলেন,
এই যে, বিমলের বুঝি আজ খুব সকাল সকাল স্কুলে যাওয়া হয়েছিল? আমি উত্তর দিলুম, বেশ বৌদি, আমি তো ওবেলা ঠিক সময় গেলুম, আপনি ছিলেন না। এখন দোষটা বুঝি আমার ঘাড়ে চাপানো হচ্ছে, তাই না? আর বৌদি, ঘাটে ওবেলা আরও সব মেয়েরা ছিলেন। বৌদিটি হেসে ফেললেন, বললেন, তাই তো, ভাইটির তো আমার ওবেলা তাহলে বড় বিপদ গিয়েছে, তাই না? আমার একটু লজ্জা হলো, ভালো করে জবাব দিতে না পেরে বললুম, তা নয় বৌদি, আমি এখানে অপরিচিত, পাড়ার মধ্যে দিয়ে পথ, পাছে কেউ কিছু মনে করে। বৌদির চোখের কৌতুক দৃষ্টি তখনও যায়নি। তিনি বললেন, আমি ওবেলা ঘাটের জলেই ছিলাম বিমল, তুমি ওই চটকা গাছটার তলায় গিয়ে একবার ঘাটের দিকে চেয়ে দেখলে, আমায় তুমি দেখতে পাওনি। আমি জিজ্ঞাসা করলুম, বৌদি, আপনার বাপের বাড়ি কোথায়? বৌদিটি উত্তর দিলেন, খোলাপোতা চেনো? সেই খোলাপোতায়। আমি ইতস্তত করছি দেখে আমায় আরেকটু বিশদ সংবাদ দিয়ে বললেন, ওই যে খোলাপোতার রাস। বৌদির হাসি ভরা দৃষ্টি যেন একটু গর্ব মিশ্রিত হয়ে উঠল, কিন্তু বলা আবশ্যক যে খোলাপোতা বলে কোনো গ্রামের নাম এই প্রথম আমি শুনলুম। অথচ বৌদির বাপের বাড়ি যেখানে এমন রাস হয়, সেই বিশ্ববিশ্রুত খোলাপোতার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে আমার অজ্ঞতা পাছে তার মনে ব্যথা দেয়, এই ভয়ে বলে ফেললুম, সেই খোলাপোতা, ওটা কোন জেলায় যেন? বৌদির কাছ থেকে সাহায্য পাবার প্রত্যাশা করেছিলুম, কিন্তু দেখলুম তিনি সে বিষয়ে নির্বিকার। তার হাসি ভরা সরল মুখখানির দিকে চেয়ে আমার করুণা হলো। এ সমস্ত জটিল ভৌগোলিক তত্ত্বের মীমাংসা নিয়ে তাকে পীড়িত করতে আর আমার মন সরল না। বললুম, আচ্ছা আচ্ছা বৌদি, তাহলে আসি আজ। বৌদিটি তাড়াতাড়ি ঘোড়ার মুখ থেকে কলার পাতে মোড়া কি বার করলেন, সেইটা আমার হাতে দিয়ে বললেন, কাল চাপড়া ষষ্ঠীর জন্যে ক্ষীরের পুতুল তৈরি করেছিলাম, আর আর গোটাকতক কলার বড়া আছে, বাসায় গিয়ে খেও। 4-5 দিন জ্বর ভোগের পর একদিন পথ্য পেয়ে স্কুলে যাচ্ছি। বৌদির সঙ্গে আমার দেখা। আমায় আসতে দেখে বৌদি উৎসুক দৃষ্টিতে অনেক দূর থেকে আমার দিকে চেয়েছিলেন। নিকটে যেতে জিজ্ঞাসা করলেন, এ কি বিমল, এমন মুখ শুকনো কেন? বললুম, জ্বর হয়েছিল বৌদি। বৌদি উদ্বেগে সুরে বললেন, ও, তাই তুমি 4-5 দিন আসোনি ঘাটে। আমি ভাবলাম বোধহয় কিসের ছুটি আছে। আহা, তাই তো, বড্ড রোগা হয়ে গিয়েছ যে বিমল। তার চোখের দৃষ্টিতে একটা সত্যিকারের ব্যথা মিশ্রিত স্নেহের আত্মপ্রকাশ বেশ বুঝতে পেরে মনের মধ্যে একটা নিবিড় আনন্দ পেলুম। হেসে বললুম, যে দেশ আপনাদের বৌদি, একবার অতিথি হলে আপ্যায়নের চোটে একেবারে অস্থির করে তুলবে। বৌদি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বিমল, ওখানে তোমায় রেঁধে দেয় কে? আমি বললুম, কে আর রাঁধবে, আমি নিজেই রাঁধি। বৌদি একটু চুপ করে রইলেন, তারপর বললেন, আচ্ছা বিমল, এক কাজ করো না কেন? আমি জিজ্ঞাসা করলাম, কি বৌদি? তিনি বললেন, মাকে এই পুজোর ছুটির পর নিয়ে এসো। এরকমভাবে কি করে বিদেশে কাটাবে বিমল? লক্ষ্মীটি, ছুটির পর মাকে অবশ্যই করে নিয়ে এসো। এই গাঁয়ের ভেতর অনেক বাড়ি পাওয়া যাবে, আমাদের পাড়াতেই আছে। না হলে অসুখ হলে কে একটু জল দেবে বলো? আচ্ছা বিমল, আজ যে পথ্য করলে, কে রেঁধে দিল? আমার হাসি পেল। বললুম, কে আবার দেবে বৌদি, নিজেই করলুম। তিনি আমার দিকে যেন কেমনভাবে খানিকক্ষণ চেয়ে রইলেন। তার সেদিনকার সেই সহানুভূতি বিগলিত স্নেহ মাখানো মাতৃমুখের জল ভরা কালো চোখ দুটি পরবর্তী জীবনে আমার অনেক দিন পর্যন্ত মনে ছিল। শরীরটা একটু না সারলে আবার রাত্রিরে গিয়ে রান্না করা, সে পেরে উঠবে না বিমল। এই খাবার দিলাম, রাত্রে খেও। বোধহয় একটু আগেই তৈরি করে এনেছিলেন। আমি হাতে বেশ গরম পেলুম। বাসায় এসে কলার পাতা খুলে দেখি খানকতক রুটি, মোহনভোগ আর মাছের একটা ডালনা মতো। তারপর দিন ছুটির পর আসবার সময়ও দেখি বৌদি খাবার হাতে দাঁড়িয়ে রয়েছেন। আমার হাতে দিয়ে বললেন, বিমল, তুমি তোমার ওখানে দুধ নাও। আমি বললুম, কেন? তাহলে দুধও খানিকটা করে দেন বুঝি। আপনি আমার জন্য অনর্থক এ কষ্ট করবেন না, তাহলে এ রাস্তায় আমি আর আসছি না বৌদি। বৌদির গলা ভারী হয়ে এলো। আমার ডান হাতটা আস্তে আস্তে এসে ধরে ফেললেন। বললেন, লক্ষ্মী ভাই আমার,
ছি, ও কথা বলো না। আচ্ছা, আমি যদি তোমার মেজদিই হতাম, তাহলে এ কথা কি আজ আমায় বলতে পারতে? আমার মাথার দিব্যি রইল, এ পথে রোজ আসতেই হবে তোমাকে বিমল। সেই দিন থেকে বৌদি রোজ রাত্রে খাবার দেওয়া শুরু করলেন। 7-8 দিন পরে রুটির বদলে কোনো দিন লুচি, কোনো দিন পরোটা দেখা দিতে লাগলো। তার সে আগ্রহ ভরা মুখের দিকে চেয়ে আমি তার সমস্ত স্নেহের দান ঠিক অস্বীকারও করতে পারতুম না। অথচ এই ভেবে অস্বস্তি বোধ করতুম যে আমার এই নিত্য খাবার জোগাতে না জানি বৌদিকে কত অসুবিধাই পোহাতে হচ্ছে। তারপরই আশ্বিন মাসের শেষে পুজোর ছুটি এসে পড়াতে আমি নিষ্কৃতি পেলুম। সমস্ত পুজোর ছুটিটা কি নিবিড় আনন্দেই না কাটল সেবার। ধীরে ধীরে ছুটি ফুরিয়ে গেল। প্রথম স্কুল খোলার দিন পথে তাকে দেখলুম না। বিকেলে যখন ফিরি তখন শীতল হাওয়া একটু একটু দিচ্ছে। পথের ধারের এক জায়গায় খানিকটা মাটি কাড়া বর্ষাকালে তুলে দিয়েছিল। সেখানকায় এখন বনকচু, কালকাসুন্দা, ধুতুরা, কুচকাটা, ঝুমকোলতার দল পরস্পর জড়াজড়ি করে একটুখানি ছোট ছোট ঝোপ মতো তৈরি করেছে। শীতল হেমন্ত অপরাহ্নের ছায়া সবুজ ঝোপটির ওপর নেবে এসেছে। এমন একটা মিষ্টি নির্মল গন্ধ গাছগুলো থেকে উঠছে, এমন সুন্দর শ্রী রয়েছে ঝোপটির। সমস্ত ঝোপটি যেন বনলক্ষ্মীর শ্যামল শাড়ির একটা অঞ্চল প্রান্তের মতো। তারপর দিন তাকে দেখলুম। তিনি আমায় লক্ষ্য করেননি। আপন মনে ঘাটের চাতালে উঠতে যাচ্ছিলেন। আমি ডাকলুম, বৌদি। বৌদি যেন কেমন হঠাৎ চমকে উঠে আমার দিকে ফিরলেন। এ কি বিমল, কবে এলে? আজ কি স্কুল খুলল? কীরকম আছো? সেই পরিচিত প্রিয় কণ্ঠস্বরটি, সেই স্নেহঝরা শান্ত চোখ দুটি। বৌদি আমার মনে ছুটির আগে যে স্থান অধিকার করেছিলেন, ছুটির পরের স্থানটা তার চেয়ে আরও ওপরে। আমি সমস্ত ছুটিটা তাকে ভেবেছি, নানা মূর্তিতে, নানা অবস্থায় তাকে কল্পনা করেছি, নানা গুণ আরোপ করেছি। তাকে নিয়ে আমার মুগ্ধ মনের মধ্যে অনেক ভাঙাগড়া করেছি। আমার মনের মন্দিরে আমারই শ্রদ্ধা ভালোবাসায় গড়া তার কল্পনা মূর্তিকে অনেক অর্ঘ্য চন্দনে চর্চিত করেছি। তাই সেদিন যে বৌদিকে দেখলুম, তিনি পূজার ছুটির আগেকার সে বৌদি নন। তিনি আমার সেই নির্মলা, পুত হৃদয়া, পুণ্যময়ী মানসী প্রতিমা। আমার পার্থিব বৌদিকে তিনি তার মহিমা খচিত দিব্য বসনের আচ্ছাদনে আবৃত করে রেখেছিলেন। তার স্নেহ করুণার জ্যোতি বাষ্পে বৌদির রক্ত মাংসের দেহটার একটা আড়াল সৃষ্টি করেছিলেন। আমার মাথা শ্রদ্ধায় সম্ভ্রমে নত হয়ে পড়ল। আমি তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলাম। বৌদি বললেন, এসো এসো ভাই, আর প্রণাম করতে হবে না। আশীর্বাদ করছি, এমনি রাজা হও। আচ্ছা বিমল, বাড়িতে গিয়ে আমার কথা মনে হয়েছিল? মনে এলেও বাইরে আর বলতে পারছিলুম না। কে তবে আমার মগ্ন চৈতন্যকে আশ্রয় করে আছে? আমার নিত্য সুষুপ্তির মধ্যেও আমার সঙ্গিনী ছিল আমার বৌদি। শুধু একটু হেসে চুপ করে রইলাম। বৌদি জিজ্ঞাসা করলেন, মা ভালো আছেন? আমি উত্তর দিলাম, হ্যাঁ বৌদি, তিনি ভালো আছেন। তাকে আপনার কথা বললুম। বৌদিদি আগ্রহের সুরে বললেন, তিনি কি বললেন? আমি বললুম। শুনে মার দু চোখ জলে ভরে এলো। বললেন, একবার দেখাবি তাকে বিমল? আমার নলিনীর শোক বোধহয় তাকে দেখলে অনেকটা নিবারণ হয়। বৌদিরও দেখলাম দু চোখ ছলছল করে এলো। আমায় বললেন, হ্যাঁ বিমল, তা মাকে এই মাসে নিয়ে এলে না কেন? আমি বললুম, সে এখন হয় না বৌদি। বৌদি একটু ক্ষুব্ধ হলেন। বললেন, বিমল, জানো তো সেবার কীরকম কষ্টটা পেয়েছ? এই বিদেশ বিভুঁই মাকে আনলে এই মিথ্যে কষ্টটা তো আর ভোগ করতে হতো না। আমি উত্তর দিলাম, বৌদি, আমি তো আর ভাবিনি যে আমি বিদেশে আছি। যেখানে আমার বৌদি রয়েছে সে দেশ আমার বিদেশ নয়। মা না থাকলেও আমার এখানে ভাবনা কিসের বৌদি? বৌদির চোখে লজ্জা ঘনিয়ে এলো। আমার দিকে ভালো করে চাইতে পারলেন না। বললেন, হ্যাঁ, আমি তো সবই করছি। আমার কি কিছু করার জো আছে? কত পরাধীন আমরা, তা জানো তো ভাই। ওসব নয়, তুমি এই মাসেই মাকে আনো। আমি কথাটাকে কোনো রকমে চাপা দিয়ে সেদিন চলে এলুম। তারপর দিন ছুটির পর বৌদির সঙ্গে দেখা।
অন্যান্য কথাবার্তার পর আসবার সময় তিনি কলার পাতে মোড়া আবার কি একটা বার করলেন। তার হাতে কলার পাত দেখলেই আমার ভয় হয়। আমি শঙ্কিত চিত্তে বলে উঠলুম, ও আবার কি বৌদি? আবার সেই? বৌদি বাধা দিয়ে বললেন, আমার কি কোনো স্বাদ নেই বিমল? অমনি অমনি গেল। কিছু কি করতে পারলুম? কলার পাতা মোড়া রহস্যটি আমার হাতে দিয়ে বললেন, এতে একটু মিষ্টি মুখ করো, আর এইটে নাও, একখানা কাপড় কিনে নিও। কথাটা ভালো করে শেষ না করেই বৌদি আমার হাতে একখানা 10 টাকার নোট দিতে এলেন। আমি চমকে উঠলুম, এ কি বৌদি? না না, এ কিছুতে হবে না। খাবার আমি নিচ্ছি, কিন্তু টাকা নিতে পারবো না। আমার কথাটার স্বর বোধহয় একটু তীব্র হয়ে পড়েছিল। বৌদি হঠাৎ থতমত খেয়ে গেলেন। আমার দিকে তার প্রসারিত হাতটা ভালো করে যেন গুটিয়ে নিতেও সময় পেলেন না, যেন কেমন হয়ে গেলেন। তারপর একটুখানি অবাক হয়ে আমার দিকে চেয়ে থাকবার পর তার টানা কালো চোখ দুটো ছাপিয়ে বাঁধ ভাঙা বন্যা স্রোতের মতন জল গড়িয়ে পড়ল। আমার বুকে যেন কিসের খোঁচা বাঁধল। এই নিতান্ত সরলা মেয়েটির আগ্রহ ভরা স্নেহ উপহার রূঢ়ভাবে প্রত্যাখ্যান করে তার বুকে যে লজ্জা আর ব্যথার শুল বিদ্ধ করলুম, সে ব্যথার প্রতিঘাতে অদৃশ্যভাবে আমার নিজের বুকে গিয়েও বাজল। আমি তাড়াতাড়ি দুহাতে তার পায়ের ধুলো নিয়ে তার হাত থেকে নোটখানা ও খাবার দুই নিয়ে বললুম, বৌদি, ভাই বলে এ অপরাধ এবারটা মাপ করুন আমার। আর কখনো আপনার কথার অবাধ্য হব না। বৌদির চোখের জল তখনও থামেনি। দুই চোখ জলে ভরা সে তরুণী দেবী মূর্তির দিকে ভালো করে চাইতে না পেরে আমি মাথা নিচু করে অপরাধীর মতন দাঁড়িয়ে রইলুম। বাড়ি এসে দেখলুম কলার পাতের মধ্যে কতগুলো দুগ্ধ শুভ্র চন্দ্রপুলি, সুন্দর করে তৈরি। সমস্ত রাত ঘুমের ঘোরে বৌদির বিষণ্ণ কাতর দৃষ্টি বার চোখের সামনে ভাসতে লাগলো। মাসখানেক কেটে গেল। প্রায় বৌদির সঙ্গে দেখা হয়। এখন আমরা ভাই বোনের মতো হয়ে উঠেছিলুম। সেই রকমই পরস্পরকে ভাবতুম। একদিন আসছি। ফ্লানেল শার্টের একটা বোতাম আমার ছিল না। বৌদি জিজ্ঞাসা করলেন, এ কি, বোতাম কোথায় গেল বিমল? আমি বললুম, সে কোথায় গিয়েছে বৌদি, বোতাম পরাতে জানি নে, কাজেই এই অবস্থা। তারপর দিন দেখলুম তিনি ছুঁচসুতো বোতাম সবই নিয়ে এসেছেন। আমি বললুম, বৌদি, এটা ঘাটের পথ, আপনি বোতাম পরাতে পরাতে কেউ যদি দেখে তো কি মনে করবে? আপনি বরং ছুঁচটা আমায় দিন, আমি বাড়ি গিয়ে চেষ্টা করব এখন। বৌদি হেসে বললেন, তুমি চেষ্টা করে যা করবে তা আমি জানি, নাও সরে এসো এদিকে। বাধ্য হয়েই সরে গেলুম। তিনি বেশ নিশ্চিন্তভাবেই বোতাম পরাতে লাগলেন। ভয়টা দেখলুম তার চেয়ে আমারই বেশি। ভাবলুম, বৌদির তো সে কাণ্ডজ্ঞান নেই, কিন্তু যদি কেউ দেখে, এর সমস্ত কষ্টটা ওকেই ভুগতে হবে। একদিন বৌদি জিজ্ঞাসা করলেন, বিমল, গোকুল পিঠে খেয়েছ? আমার মা খুব ভালো গোকুল পিঠে তৈরি করতেন, কাজেই ও জিনিসটা আমি খুব খেয়েছি। কিন্তু বৌদিকে একটু আনন্দ দেওয়ার জন্যে বললুম, সে কী রকম বৌদি? আর রক্ষা নাই। তার পরদিনই বিকেলবেলা বৌদি কলাপাতায় মোড়া পিঠে নিয়ে হাজির। আমায় বললেন, তুমি এখানে আমার সামনে খাও, ঘড়ার জলে হাত ধুয়ে তারপর যেও। আমি বললুম, সর্বনাশ বৌদি, এই এতগুলো পিঠে খেতে খেতে এ পথে লোক এসে পড়বে, সে হয় না, আমি বাড়ি গিয়েই খাবো। বৌদি ছাড়বার পাত্রী নয়, বললেন, না, কেউ আসবে না বিমল, তুমি এখানেই খাও। খেলুম। পিঠে খুব ভালো হয়নি। আমার মায়ের নিপুণ হাতের তৈরি পিঠের মতন নয়, বোধহয় নতুন করতে শিখেছেন। ধারগুলো পুড়ে গিয়েছে, আস্বাদও ভালো নয়। বললুম, বাহ বৌদি, বড় সুন্দর তো, এ কোথায় তৈরি করতে শিখলেন? আপনার বাপের বাড়ির দেশে বুঝি? বৌদির মুখে আর হাসি ধরে না। হাসি মুখে বললেন, আমার গুরুমা এসেছিলেন, তিনি শহরের মেয়ে, অনেক ভালো ভালো খাবার করতে জানেন, তার কাছেই শিখে নিয়েছিলাম। তারপর সারা শীতকাল অন্যান্য পিঠের সঙ্গে গোকুল পিঠের পুনরাবৃত্তি চলল। ওই যে বলেছি, আমার ভালো লেগেছে, আর রক্ষা নাই। আমার মনের মধ্যে একটা আগ্রহ একটু একটু করে জমছিল। জীবনটাকে খুব বড় করে অনুভব করার জন্যে আমার এই 20-21 বছর বয়সে এই ক্ষুদ্র পাড়াগায়ে খাঁচার পাখির মতো আবদ্ধ থাকা ক্রমেই অসহ্য হয়ে উঠছিল। চলেও যেতাম একদিন। এখানকার একমাত্র বন্ধন হয়েছিল বৌদি। তারই আগ্রহে, স্নেহে, যত্নে সে অশান্ত ইচ্ছেটা কিছুদিন চাপা ছিল। এমন সময় মাঘ মাসের শেষের দিকে আমার এক আত্মীয়
আমায় লিখলেন যে তাদের কারখানা থেকে কাঁচের কাজ শেখবার জন্য ইউরোপ আমেরিকায় ছেলে পাঠানো হবে। অতএব আমি যদি জীবনে কিছু করতে চাই তবে শীঘ্র যেন মোরাদাবাদে গিয়ে তার সঙ্গে দেখা করি। তিনি সেখানকার কাঁচের কারখানার ম্যানেজার। পত্র পেয়ে সমস্ত রাত আমার ঘুম আর হলো না। ইউরোপ আমেরিকা, সে কত উর্মি সঙ্গীত মুখরিত শ্যামল সমুদ্রতট, কত অকুল সাগরের নীল জলরাশি, দূরে সবুজ বিন্দুর মতো ছোট ছোট দ্বীপ, নতুন আকাশ, নতুন অনুভূতি, ডোভারের সাদা খড়ির পাহাড়, প্রশস্ত রাজপথে জনতার দ্রুত পদচারণ, লাডগেট সার্কাস, টটেনহাম কোর্ট রোড, পপুলার মেপল গাছের সে কত শ্যামল পত্র সম্ভার, আমার কল্পলোকের সঙ্গিনী কনক কেশিনী, কত ক্লারা, কত মেরি, কত ইউজিনি। পরদিন সকালে পত্র লিখলুম, আমি খুব শীঘ্র রওনা হব। স্কুলে সেই দিনই নোটিশ দিলুম, 15 দিন পর কাজ ছেড়ে দেব। মন বড় ভালো ছিল না। ওপরের পথটা দিয়ে কয়েকদিন গেলুম। 10-12 দিন পরে নিচের পথটা দিয়ে যেতে যেতে একদিন বৌদির সঙ্গে দেখা। বৌদি একটু অভিমান প্রকাশ করলেন। বিমল, বড় গুণের ভাই তো তুমি। আজ 4-5 দিনের মধ্যে বোনটা বাঁচল কি মরল তার খোঁজ করলে না? আমি বললাম, বৌদি, করলে সেটাই স্বাভাবিক হতো। বোনেরাই ভাইদের জন্য কেঁদে মরে, ভাইদের দায় পড়েছে বোনেদের ভাবনা ভাবতে। দুনিয়া শুদ্ধ ভাই বোনেরই এই এক অবস্থা। বৌদি খিলখিল করে হেসে উঠলেন। এই তরুণীর হাসিটি বালিকার মতো, এত মিষ্টি, এত নির্মল যে এ শুধু লক্ষ্মী পূর্ণিমার রাতের জ্যোৎস্নার মতো উপভোগ করার জিনিস, বর্ণনা করার নয়। বললেন, তা জানি জানি, নাও আর গুমর করতে হবে না। সে গুণ যে তোমার আছে তা কি আমরা ভেতরে ভেতরে বুঝি না? কিন্তু বুঝে কি করব, উপায় নেই। হ্যাঁ, তা সত্যি সত্যি। মাকে কবে আনছো? আমার কাজ ছেড়ে দেওয়ার কথা আমি বৌদিকে তো কিছু জানাইনি। সে কথা বললে যে তিনি অত্যন্ত আঘাত পাবেন এ আমি বুঝতে পেরেছিলুম। একবার ভাবলাম সেই তো জানাতেই হবে, একদিন বলেই ফেলি। কিন্তু অমন সরল হাসি ভরা মুখ, অমন নিশ্চিন্ত শান্তির ভাব, বলতে বড় বাধল। মনে মনে বললুম, তোমরা কেবল বুঝি স্নেহ ঢেলে দিতেই জানো। তোমাদের স্নেহ পাত্রদের বিদায়ের বাজনা যে বেজে উঠছে এ সম্বন্ধে এরকম অজ্ঞান কেন? জিজ্ঞাসা করলাম, বৌদি, একটা কথা বলি। আপনি আমায় এই অল্প কদিনে এত ভালোবাসলেন কি করে? আচ্ছা, আপনারা কি ভালোবাসার পাত্রপাত্রীও দেখেন না? আমি আমি কে বৌদি যে আমার জন্যে এতটা করেন আপনি? বৌদির মুখ গম্ভীর হয়ে এলো। তার ওই এক বড় আশ্চর্য ছিল। মুখ গম্ভীর হলে প্রায়ই চোখে জল আসতো। জল কেটে গেলে তো আবার হাসি ফুটবে, শরতের আকাশে রোদ বৃষ্টি খেলার মতো। বললেন, এতদিন তোমায় বলিনি বিমল, আজ এই 5 বছর হলো আমারও ছোট ভাই আমার মায়া কাটিয়ে চলে গিয়েছে। তারও নাম ছিল বিমল। থাকলে সে তোমারই মতো হতো এতদিন, আর তোমারই মতো দেখতে। তুমি যেদিন প্রথম এ রাস্তা দিয়ে যাও, তোমায় দেখেই আমার মনের মধ্যে সমুদ্র উথলে উঠেছিল। সেদিন বাড়ি গিয়ে আপন মনে কত কেঁদেছিলাম। তুমি এখান দিয়ে যেতে, রোজ তোমাকে দেখতাম। যেদিন তুমি আপনা থেকে দিদি বলে ডাকলে, সেদিন থেকে আজ পর্যন্ত যে কি সুখে আছি তা বলতে পারি নে। তোমায় যত্ন করে তুমি যে বড় বোনের মতো ভালোবাসো, তাতে আমি বিমলের শোক অনেকটা ভুলেছি। ওই একটাই ভাই ছিল আমার। তুলসীতলায় রোজ সন্ধেবেলায় কত প্রণাম করি। বলি, ঠাকুর, এক বিমলকে তো পায়ে টেনে নিয়েছ, আরেক বিমলকে যদি দিলে তো এর মঙ্গল করো, একে আমার কাছে রাখো। চোখের জলে বৌদির গলা আড়ষ্ট হয়ে গেল। আমি কিছু বললুম না। বলবো কি? একটু পরে বৌদি নিজেকে একটু সামলে নিয়ে জল ভরা চোখ দুটো তুলে আমার মুখের দিকে চাইলেন। কি সুন্দর তাকে দেখাচ্ছিল। কালো চোখ দুটো ছলছল করছে, টানা ভুরু যেন আরও নেবে এসেছে, চিবুকের ভাঁজটি আরও পরিস্ফুট, যেন কোনো নিপুণ প্রতিমাকার সরু বাঁশের চেঁচারি দিয়ে কেটে কেটে তৈরি করেছে। পথের পাশেই প্রথম ফাল্গুনের মুগ্ধ আকাশের তলায় আকর ফুলের একটা ঝোপে কাঁটাওয়ালা ডালগুলোতে থলো থলো সাদা ফুল ফুটেছিল। মনের ফাঁকে ফাঁকে নেশা জমিয়ে আনে, এমনি তার মিষ্টি গন্ধ। দুজনে অনেকক্ষণ কথা বলতে পারলাম না। খানিক পরে বৌদি বললেন, সেই জন্যেই বলছি ভাই, মাকে আনো।
আমাদের পাড়ায় চৌধুরীদের বাড়িটা পড়ে আছে, ওখানে ওরা এখানে থাকেন না। খুব ভালো বাড়ি, কোনো অসুবিধা হবে না। তুমি মাকে নিয়ে এসো, ওখানেই থাকো। সে তাদের পত্র লিখলেই তারা রাজি হবেন। বাড়ি তো এমনিই পড়ে আছে। তোমার বোন পরাধীন, কিছু করার তো ক্ষমতা নেই। তোমার সঙ্গে এসব দেখাশোনা, এসব লুকিয়ে বাড়ির কেউ জানে না। তুমি দুবেলা ঘাটের পথ দিয়ে যাও, দেখেই আমি শান্তি পাই ভাই। মাকে এ মাসেই আনো। কেমন করে তা হবে? একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করলাম, বৌদি, আমি এখানে থাকলে কি আপনি খুব সুখী হন? বৌদি বললেন, কি বলবো বিমল, মাকে আনলে তোমার কষ্টটাও তো কম হয়। তা বুঝেও আমার সুখ। আর বেশ দুটি ভাই বোনে এক জায়গায় থাকবো, 12 মাস দুবেলা দেখা হবে। কি বলো? আমি বললুম, যদি কোনো গুরুতর অপরাধ করে থাকি আপনার কাছে, তাকে ক্ষমা করতে পারবেন? শোনো কথার ভঙ্গি, ভাইটি আমার, আমার কাছে তোমার আবার অপরাধটা কিসের শুনি? আমি জোর করে বললুম, না বৌদি, ধরুন আমি যদি করি, তাহলে? বৌদি আবার হেসে বললেন, না না, তা হলেও না। ছোট ভাইটির কোনো কিছুতেই অপরাধ নেই আমার কাছে। আমি যে বড় বোন। চোখে জল এসে পড়ল। আড়ষ্ট গলায় বললুম, ঠিক বৌদি, ঠিক। বৌদি অবাক হয়ে গেলেন। বললেন, বিমল, কি হয়েছে ভাই? অমন করছো কেন? মুখ ফিরিয়ে আনতে উদ্যত হলুম। বললুম, কিছু না বৌদি, অমনি বলছি। বৌদি বললেন, তবু ভালো, ভাইটির আমার এখনো ছেলে মানুষই যায়নি। হ্যাঁ, ভালো কথা বিমল, তুমি ভালোবাসো বলে বাগানের কলার কাঁদি আজ কাটিয়ে রেখেছি, পাকলে একদিন ভালো করে দেব তোমাকে। তারপর দিনই আমার নোটিশ অনুসারে স্কুলের কাজের শেষ দিন। গিয়ে শুনলাম আমার জায়গায় নতুন লোক নেওয়া ঠিক হয়ে গিয়েছে। স্কুলে সকলের কাছে বিদায় নিয়ে চলে এলুম, শুধু একবার শেষ দেখা করার জন্য। তারপর দিন পুকুরের ঘাটে ঠিক সময় গেলাম। তার দেখা পেলে কি বলবো তাকে, তা কিছুতেই ঠিক করতে পারছি না। সত্য কথা সব খুলে বলতে বোধহয় পারতুম সেদিন, কিন্তু দেখা হলো না। সব দিন তো দেখা হতো না, প্রায় 2-3 দিন অন্তর দেখা হতো, আবার কিছুদিন ধরে হয়তো রোজই দেখা হতো। সেদিন বিকেলে গেলুম, তারপর দিন সকালেও গেলুম, কিন্তু দেখা পেলুম না। সেদিন চলে আসার সময় সেখানকার মাটি একটু কাগজে মুড়ে পকেটে নিলুম, যেখানে তার সঙ্গে প্রথম পরিচয় হবার দিন তিনি দাঁড়িয়েছিলেন। সেদিনই বিকেলে জিনিসপত্র গুছিয়ে নিয়ে চিরদিনের মতো সেই গ্রাম পরিত্যাগ করলুম। মাঠের কোলে ছাতিম গাছের বনের মধ্যে কোথায় যেন ঘুঘু ডাকছিল। সেসব আজ 25-26 বছর আগেকার কথা। তারপর জীবনে কত ঘটনা ঘটে গেল। ভগবানের কি অসীম করুণার দানই আমাদের এই জীবনটুকু। উপভোগ করে দেখলুম এ কি মধু। কত নতুন দেশ, নতুন মুখ, নতুন জ্যোৎস্না রাত্রি, নতুন নবঝোপের নতুন ফুল, কত জুঁই ফুলের মতো শুভ্র নির্মল হৃদয়, কান্না জড়ানো কত মধুর স্মৃতি। কাকার কাছে মোরাদাবাদে কাচের কারখানায় গেলুম। বছরখানেক পরে তারা আমায় পাঠিয়ে দিল জার্মানিতে কাচের কাজ শিখতে। তারপর কোলোয়ে গেলুম, কটা বেলোয়ারি কাচের কারখানার কাজ শেখার জন্য। কোলোয়ে অনেক দিন রইলুম। সেখানে থাকতে একজন আমেরিকান যুবকের সঙ্গে খুব বন্ধুত্ব হলো। তিনি ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। শিকাগো ইন্টারভার্সন কাগজে তিনি ফ্রান্স দেশস্থ সংবাদদাতা। কোলোয়ে সব সময় না থাকলেও তিনি প্রায়ই ওখানে আসতেন। তারই পরামর্শে তার সঙ্গে আমেরিকায় গেলুম। বিভিন্ন দেশ ঘুরে জাপান দিয়ে বাড়ি ফিরব ঠিক করলুম। কাজেই আসার সময় সোয়াটল গেলুম, তারপর জাপান ঘুরে দেশে এলুম। মা ইতিমধ্যে মারা গিয়েছিলেন। ভাই দুটিকে নিয়ে গেলুম মোরাদাবাদে। বেশি দিন ওখানে থাকতে হলো না। বম্বেতে বিয়ে করছি, আমার শ্বশুর এখানে ডাক্তারি করতেন। সেই থেকে বম্বে অঞ্চলের অধিবাসী হয়ে পড়েছি। বহুদিন বাংলাদেশে যাইনি, প্রায় 16-17 বছর হলো। বাংলাদেশের জল, মাটি, গাছপালার জন্য মনটা তৃষিত আছে। তাই আজ সন্ধ্যার সময় সমুদ্রের ধারে বসে আমার সবুজ শাড়ি পরা বাংলা মায়ের কথাই ভাবছিলুম। বাজাবাই টাওয়ারের মাথার ওপর এখনও একটু একটু রোদ আছে। বন্দরের নীল জলে মেসাজেরি মারিতিতমদের একখানা জাহাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোঁয়া ছাড়ছে। এখানা এক্ষুনি ছেড়ে যাবে। বাঁধারে খুব দূরে এলিফ্যান্টার নীল সীমারেখা। ভাবতে ভাবতে প্রথম যৌবনের একটা বিস্তৃত প্রায় ঝাপসা ছবি বড় স্পষ্ট হয়ে মনে এলো। 25 বছর পূর্বের এমনি এক সন্ধ্যায় দূর বাংলাদেশের এক নিভৃত পল্লীগ্রামের জীর্ণ শান বাঁধানো পুকুরের ঘাট বেয়ে উঠেছে
আর্দ্র বসনা তরুণী এক পল্লীবধূ, মাটির পথের বুকে বুকে লক্ষ্মীর চরণ চিহ্নের মতো তার জলসিক্ত পা দুখানির রেখা আঁকা। আধার সন্ধ্যায় তার পথের ধারের বেনিকুঞ্জে লক্ষ্মী প্যাঁচা ডাকছে। তার স্নেহভরা পবিত্র বুকখানি বাইরের জগৎ সম্বন্ধে নিশ্চিন্ততায় ভরা। আম কাঁঠালের বনের মাথার ওপরকার নীলাকাশে দু একটা নক্ষত্র উঠে সরলা স্নেহ দুর্বলা বধূটির ওপর সস্নেহ কৃপাদৃষ্টিতে চেয়ে আছে। তারপর এক শান্ত আঙিনায় তুলসী মঞ্চমূলে স্নেহাস্পদের মঙ্গল প্রার্থিনী সে কোন প্রণাম নিরতা মাতৃমূর্তি, করুণা মাখা অশ্রু ছলছল। ওগো লক্ষ্মী, ওগো স্নেহময়ী পল্লীবধূ, তুমি আজও কি আছো? এই সুদীর্ঘ 25 বছর পরে আজও তুমি কি সেই পুকুরের ভাঙা ঘাটে সেই আবার জল আনতে যাও? আজ সে কত কালের কথা হলো। তারপর জীবনে আবার কত কি দেখলুম, আবার কত কি পেলুম। আজ কতদিন পরে আবার তোমার কথা মনে পড়ল। তোমায় আবার দেখতে বড় ইচ্ছে করছে দিদিমণি। তুমি আজও কি আছো? মনে আসছে অনেক দূরের যেন কোনো খড়ের ঘর, মিটমিটে মাটির প্রদীপের আলো, মৌন সন্ধ্যা, নীরব ব্যথার অশ্রু, শান্ত সৌন্দর্য, স্নেহ মাখা রাঙা শাড়ির আঁচল। আরব সমুদ্রের জলে এমন করুণ সূর্যাস্ত কখনো হয়নি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপেক্ষিতা ছোট গল্পটি এখানেই শেষ হলো। পাশে থাকার একান্ত অনুরোধ রইল। গল্প সাথে অস্মিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আবারও একটি এরকমই মনোগ্রাহী গল্প চ্যানেলে এলে আপনার কাছে তার নোটিফিকেশন চলে যায়। সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।